ভেসে যা, উল্লাস কর। তখন আমার বয়স 12 অথবা 13 হবে। ভাই আরো ছোট। তখনও বর্ধমানে গ্রামের বাড়িতে থাকি। উদয়পল্লী অসম্ভব সুন্দর এবং প্রকৃতির দরাজ দানে সমৃদ্ধ একটি গ্রাম। কয়েকখানি ইটের হাতে গোনা বাড়ি ছাড়া সারি সারি মাটির ঘর, সামনে প্রশস্ত উঠোন, উঠোনে ধানের গোলা, খড়ের চাই, গোয়াল ঘর একেবারে ছবির মতো সুন্দর। উদয়পল্লীর বুকে বইছে সুবিশাল দামোদর। সেই নদের পাড়ে প্রতিটি গৃহস্থ একটি করে ঘাট তৈরি করেছিল। ওই ঘাটে বসেই মা কাকিমারা গৃহস্থলীর বিভিন্ন কাজকর্ম সারতেন। দুপুরে অনেকে স্নান করতেন দামোদরের জলে। তবে আমাদের অর্থাৎ বাচ্চাদের স্নানের অনুমতি দেওয়া হতো না বাড়ি থেকে। আমরা বাড়িতে বসানো টিউবওয়েলে স্নান সারতাম। আমাদেরও খুব ইচ্ছে হতো কখনো গ্রীষ্মের তীব্র গরমের দুপুরে দামোদরের জলে ঝাঁপানোর, সাঁতার কাটার, স্নান করার। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আমার ভাইয়ের, এমনকি গ্রামের কোনো বাচ্চারই অন্তত 15 বছর না পেরোলে নদে স্নান করার অনুমতি বাড়ি থেকে ছিল না। এমনকি একা একা নদীর পাড়ে যাওয়ার অনুমতিও ছিল না। খুব মন খারাপ হতো। ভাইয়ের বয়স তখন 7 কিংবা 8। ও বড্ড শান্ত, বাধ্য গোছের। বাবা মা কোনো কিছু একেবারে না করলে দ্বিতীয়বার সেটা নিয়ে প্রশ্ন করত না। কিন্তু আমি ছিলাম ঠিক উল্টো। যে কাজ আমাকে করতে না করা হতো সেই কাজটাই করতে হবে, এমন খেয়াল মাথায় চেপে বসত। একদিন আমি বায়না জুড়লাম বাবার কাছে, আজকে নদীতে স্নান করতে যাব বাবা। রীতিমতো নাছোড়বান্দা। নিজের ইচ্ছের গুরুত্ব বোঝাতে ফন্দি করে বললাম, আজ যদি না নিয়ে যাও আমি কিন্তু দুপুরে ভাত খাবো না, সারাদিন খাবো না বলে দিলাম। বাবা এবার একটু নরম হলেন, বললেন, ঠিক আছে চলো, কিন্তু বেশি সময় থাকা যাবে না। এমনিতেই তোমরা ছোট, তার উপর আবার নদীতে জোয়ারের জল আছে। মনটা খুশিতে ডগমগ হয়ে গেল। বারান্দা থেকে গামছা টামছা নিয়ে যেই বাবার পিছু পিছু রওনা হয়েছি, অমনি রান্নাঘর থেকে খুন্তি হাতে মা রেড়ে করে তেড়ে এলেন। বললেন, আরে পলাশ, হ্যাঁ এত বয়স হয়েছে, তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে বল দেখিনি? হ্যাঁ, আমি যখন যেতে বারণ করেছি তখন ওখানে যাওয়া হবে না। খাবে না, এই না খাবে তো পেটে গামছা পেতে ঘরে শুয়ে থাকুকে, যাও। বাবার দিকে তাকিয়ে বললেন, তুমিও কি ভুলে গেলে ও পাড়ার ঘটনাখানি? হ্যাঁ, অমনি নিয়ে চললে। এসো, স্নান সেরে এসো তাড়াতাড়ি, ভাত বেড়েছি। মায়ের কথায় এবার দেখলাম বাবারও মত বদলে গেল। হঠাৎ বলে উঠলেন, অন্য একদিন যেও বাবা, এখন নদীতে জল অনেক বেশি। আমি ছোট থেকে একটু বেশি অভিমানী। ভাই তৎক্ষণাৎ মত বদলে কলের পাড়ের দিকে এগিয়ে গেলেও আমার বড্ড অভিমান হলো। চোখ ছলছল জল নিয়ে ওই দুপুরে ঠাঁঠা রোদে গ্রামের পূর্ব দিকের ঝাঁকড়া অশ্বত্থ গাছটার তলায় বসে রইলাম অনেকক্ষণ। অশ্বত্থ গাছখানা গ্রামের এই বিশাল মাঠটার ঠিক মধ্যিখানে। লাল রঙের দেওয়াল গাঁথা শীতলা মন্দিরটা স্পষ্ট দেখা যায় এখান থেকে। মন্দিরের গা ঘেঁষে বয়ে চলেছে বিশাল দামোদর। গাছের ছায়ায় রোদ গায়ে লাগে না, বরং এই গ্রীষ্মের পড়ন্ত দুপুরে একটা ঠান্ডা সনসনে হাওয়া বইতে শুরু হলো হঠাৎই। গাছের গায়ে হেলান দিয়ে বসে আমেজে আমোদে অভিমান ভুলে দু চোখে ঘুম জুড়ে এলো আমার। একখানা নরম গাছের ডাল আমার কাঁধের কাছে পড়তেই ঘুম ভাঙল। গাছের ওপরে তাকাতেই দেখলাম একজোড়া চড়ুই অশ্বত্থের ডালে বসে চুঁই চুঁই আওয়াজ করছে। চোখ আকাশের দিকে পড়তেই দেখলাম এই বৈশাখের দুপুরে ঘন কালো মেঘে ছেয়ে গেছে গোটা আকাশ। ঝড় উঠবে নাকি? বাড়ি হাঁটা পথে মিনিট 10 বেশি। ঝড়ের মধ্যে না পড়ে কিছুক্ষণ অপেক্ষা করব ভেবে মন্দিরের চাতাল লক্ষ্য করে পা চালালাম। বৈশাখের তীব্র ঝড়ে গাছের নিচে বসে থাকার চেয়ে
মন্দিরে অপেক্ষা করাই শ্রেয়। মন্দিরে জনশূন্য চাতালে কতক্ষণ বসেছিলাম খেয়াল নেই। চোখ পড়ল শান্ত, স্নিগ্ধ, শীতল জলে পরিপূর্ণ দামোদরের দিকে। হঠাৎ মনে হলো আমায় ভীষণ টানছে এই সুবিশাল নদ। হ্যাঁ, তাই তো। এখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে ঠিকই, তবে বাবা যে আবদার পূরণ করতে বাধা দিয়েছে সেটা আমি চাইলেই এক্ষুনি পূরণ করতে পারি। কি চেয়েছিলাম? একটু নদীর জলে সাঁতার কাটবো, ভাই আর আমি দুজন মিলে স্নান করব, এই তো। তাতেও বাবা এত কঠোর, আর মা কেন যে এত বাধা দেয়। আমার বয়স 12 হয়ে যাওয়ার পরেও একদিনও নদীতে স্নান করতে দেয়নি আজ পর্যন্ত। আমি অতি উৎসাহে এতদিনের স্বাদ পূরণ করবার আনন্দে প্রথমবার অবাধ্য হওয়ার উন্মত্ততায় পা বাড়ালাম নদীর ঘাটের দিকে। না না না, আমি স্বেচ্ছায় পা বাড়াইনি, কেউ টানছে আমাকে। এই টান আমি অগ্রাহ্য করতে পারছি না, কিছুতেই না। কি উচ্ছ্বাস, কি দারুণ আনন্দ! আর মাত্র দুটো বাঁধানো সিঁড়ি, তারপর জল, অতল জল। ঘাটের সিঁড়ি পেরিয়ে সবে জলে পা দিয়েছি, পেছন থেকে হ্যাঁচকা টানে কেউ আমায় ডাঙায় তুলে আনলো। বেসামাল হয়ে পড়ে গেলাম ভেজা এঁটেল মাটিতে। বাবা আমার কান দুটো সজোরে টেনে বললেন, বেয়াদবি শিখেছ তাই না? চলো বাড়ি। দুপুর থেকে তোমার মা অস্থির হয়ে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছেন। ফের যদি না বলে কোথাও গিয়েছ। অগত্যা মনের আশা দমন করে বাবার কানমোলা খেয়ে পিছু পিছু ধীর পায়ে বাড়ি গিয়ে পৌঁছালাম। গ্রামের এই পুরনো বাড়িটায় আমাদের সর্বমোট 4খানা মাঝারি মাপের ঘর, 1খানা রান্নাঘর, বারান্দার এক কোণে ছোট মাপের একটি ঠাকুর ঘর, আর 2খানা থাকার ঘর। একটি ঘর মা বাবার জন্য বরাদ্দ ছিল, আর একটি ঘরে আমি আর ভাই সন্ধেবেলা পড়াশোনা সেরে একই সঙ্গে ঘুমাতাম। 1990 সাল নাগাদ এই গ্রামটা সন্ধ্যের পর বড্ড বেশি নিশ্চুপ হয়ে যেত। 8টার পর খুব প্রয়োজন ছাড়া কেউই রাস্তাঘাটে খুব একটা বেরোতো না। গ্রামে তখনও ইলেকট্রিসিটি আসেনি। আমি ও ভাই এবং আমাদের মতো ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করত লণ্ঠন বা হ্যারিকেনের আলোয়। আমি আর ভাই যে ঘরে পড়াশোনা করতাম সে ঘরের বিছানার পাশে বড় একখানা জানালা ছিল। বৈশাখের তীব্র গরমের পর আজ বিকেলে ঝড় বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ। আমার পড়তে একটু মন চাইল না। আনমনে খোলা জানালাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। জানালার বাইরে উঠোন, উঠোন পেরিয়ে নদী। আমাকে খুব টানে আজকাল। মনে হয় একবার ছুটে যাই, এই গভীর অতল জলে নামি স্নান করি। খুব বেশি সেই টান। মনে হয় যেন এই অন্ধকারকে ভেদ করে পৃথিবীর সমস্ত বারণ নস্যাৎ করে ছুটে যায়। একবার ভাইয়ের দিকে চোখ তুলে তাকালাম, বললাম, এই ভাই যাবি? রাত্রির বেলা কোথায়? নদীর পাড়ে। এই দাদা, আমি কিন্তু মাকে বলে দেব। ভেতর ডিম একটা। রাতের বেলা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, ঘুম আসছে না কিছুতেই। হঠাৎ অনুভব করলাম একটি হাত আমার মাথায়। চমকে তাকাতেই দেখলাম আমার পাশে মা এসে শুয়েছে। আমার মাথায় হাত বুলিয়ে বলল, শোনা বাপ আমার মানিক, এই আমার মাথা ছুঁয়ে তুই দিব্যি কর, আর কখনো নদীর ধারে একা একা যাবিনি। অবাক হলাম। অবুঝ চঞ্চল মন নিয়ে অস্থিরতায় জিজ্ঞাসা করলাম, কেন মা, গেলে কি হবে? আমাদের নদে অভিশাপ লেগেছে বাবা। প্রতি বছর একজন মায়ের কোর খালি হয়ে যাচ্ছে। গত বছর এই গরমের সময়ই তো রতন সামন্তের ওই 10 বছরের ছেলেটাকে খেয়েছে এই সর্বনাশা। খেয়েছে মানে? নদীতে নেমেছিলে ভর দুপুরে, ওর মায়ের চোখের আড়ালে, আর ফেরেনি।
পরে অন্তত 20খানা ঘাটের পর ওকে পাওয়া গেছে। ধর থেকে মাথাটা মুটকে দেওয়া, গলায় আবার খুবলে খাওয়া, ধারালো দাঁতের চিহ্ন। সে কি দৃশ্য বাবা, চোখে দেখা যায় না। তখনও রাত্রি নাকি ভোরবেলা ঠিক বুঝতে পারলাম না। একটা ঠান্ডা শীতল হাওয়া আমার শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। বৈশাখ মাসে এমন ঠান্ডা হাওয়া, এমন শীত করছে কেন? আমার পরনে একটা খয়েরি হাফ প্যান্ট আর সাদা স্যান্ডো গেঞ্জি। হাত বাড়িয়ে চাদর খুঁজলাম, কিন্তু বিছানায় চাদর নেই, ইলেকট্রিসিটি নেই বাড়িতে। এমন তীব্র গরমকালে কেনই বা মা চাদর রাখবে বিছানায়? আমার এবার একটু বেশি শীত লাগছে। হাত পাও এত অবশ লাগছে কেন? চিৎকার করে মাকে ডাকতে যাব, কিন্তু অদ্ভুতভাবে গলা থেকে কোনো আওয়াজ বের হলো না। মনে হলো বুকের ওপর ভারী কিছু, অথবা কোনো মানুষ, অথবা অন্য কিছু চেপে বসে আছে। আমি আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমার মনে হচ্ছে দম বদ্ধ হয়ে আসছে, এক্ষুনি দম বদ্ধ হয়ে যাবে। এমন সময় ভাইয়ের গলার আওয়াজে বুকের ভারটা নেমে গেল হঠাৎ। ওই দাদা, নদীতে যাবি? খুব ফিস ফিস করে কানের পাশে কথাটা বলল ভাই। আমার বোধহয় জ্বর এসেছে, মাকে ডাকতো ভাই। একটা শীতল, খুব শীতল হাতের ছোঁয়া পেলাম কপালে। কই না তো, তোর তো জ্বর হয়নি দাদা। আয় আমার সাথে, চল নদীতে। তুই না বলছিলি নদী তোকে ডাকে? চল না, এখন সবাই ঘুমাচ্ছে, কেউ কথা দেবে না, চল। ভাইয়ের গলাটা ভীষণ তীক্ষ্ণ, অথচ ভরাট শোনালো। খুব আস্তে ফিস ফিস করে কথাগুলো বলল ভাই। আমিও কেমন সম্মোহিতের মতো ভোর রাতে এক 7 বছরের ছোট ছেলের পিছু পিছু নদীর ঘাটের দিকে চললাম। কাঁচা মাটির উঠান পেরিয়ে দুপাশে আমাদের কলা বাগানের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আর কয়েকটা পা, তারপর নদী, আর আমাদের লাল সিমেন্টে বাঁধানো 4 ধাপের ঘাটের সিঁড়ি, আর তারপরে জল, অতল গভীর, জোয়ারের জলে পরিপূর্ণ সুবিশাল নদ। আমার চোখের পলক পড়ছে না, আমার মুখে অজান্তেই ফুটে উঠেছে স্মিত হাসি। বহুদিনের অপূর্ণ আশা, বহুদিনের আকাঙ্ক্ষা যেন পূর্ণতা পেতে চলেছে। এই অতল জল আমায় টানছে, যেন বলছে, তলিয়ে যা, মিশে যা, উল্লাস কর। পা বাড়িয়ে সবে জলে নামবো এমন সময় পেছন থেকে চিৎকার করে মা জড়িয়ে ধরল। মায়ের পাশে আতঙ্কিত চোখ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে ভাই। মা আমাকে জড়িয়ে আকাশ বাতাস বিদীর্ণ করা কান্না জুড়ে দিল, তারপর হাত ধরে টেনে নিয়ে গেল ঘরে। সকাল হলে গ্রামের শীতলা মন্দিরের পুরনো পুরোহিত রামচরণ বানুচ্ছে এসে আমার গলায় একখানা মাদুলি পরিয়ে গেল। বাবাকে বলে গেল, এই ছেলেকে গ্রামে না রাখাই ভালো। একবার যখন টেনেছে বলা যায় না। আপনি বরং শহরে পাঠানোর ব্যবস্থা করুন মজুমদার মশাই। আপনারা শুনছেন স্বস্তিকা অ্যান্ড স্টোরিজ। আশা করছি আপনাদের গল্পটা এই পর্যন্ত ভালো লেগেছে। বিভিন্ন ধরনের ভৌতিক, অলৌকিক, রহস্যে রোমাঞ্চে ভরা গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্বস্তিকা অ্যান্ড স্টোরিজ। তাহলে চলুন বাকিটা শোনা যাক। 1 সপ্তাহের মধ্যেই বাবা আমাকে কলকাতা শহরে পিসির বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। কিছু বছর পর গ্রাম থেকে বাবা, মা, ভাই সকলেই এই কলকাতা শহরে একটি ফ্ল্যাট কিনে তাতে এসে ওঠেন। আমিও মাস 2 হলো গ্র্যাজুয়েশন শেষ করে
মা বাবার সঙ্গেই ফ্ল্যাটে এসে উঠেছি। এই আবাসনে একটা মাঝারি গোছের সুইমিং পুল আছে, টলটলে জল। এই গ্রীষ্মের দুপুরে মাঝে মধ্যে ফ্ল্যাটের জানালা দিয়ে চেয়ে থাকি। সবাই বলে জলে নাকি আমার ফোবিয়া আছে, আমি নাকি জল দেখলেই ঘাবড়ে যাই। কিন্তু কিন্তু এই জল আমায় টানছে জানেন। খুব টানছে।